এই হচ্ছে কোষ চক্রের পুরো চিত্রটা কিভাবে যায়। একটা সেল নরমাল অবস্থায় এইখান থেকে শুরু করে নরমাল অবস্থায় আসে, এবার তার বৃদ্ধি ঘটতে শুরু করে, বৃদ্ধি দশা চলে, বৃদ্ধি দশা চলার পর এইখানে আসে, শেষ হয়ে ওর ইন্টারফেজ। ইন্টারফেজ শেষ হওয়ার পর তারপর শুরু হয় মাইটোটিক ফেজ, যেটা এম ফেজও বলা হয়। এই মাইটোটিক ফেজের মধ্যে দিয়ে প্রথমেই যে চারটা দশা, যাটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস যেটা যায় প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর তারপরেই শুরু হয় তার সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজন। তারপরে এসে আবার এইখানে এসে দুটো অব্যক্ত কোষ দিয়ে দেয়। এই হচ্ছে পুরো কোষ চক্রের যে চিত্রটা। এবার এখানে আমরা দেখব যে কি কি ঘটে থাকে না ঘটে থাকে। এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই যে G1 দশা দেখতে পাচ্ছি না আমরা, G1 দশা, এইখানে একটা আরেকটা দশা থাকে যেটা একটু বেরিয়ে যাবে এখান থেকে আর কি, সেটাকে বলে G0 দশা বা সুপ্ত দশা। সুপ্ত দশা এই জিনিসটা কি? এই জিনিসটা হলো যে অনেক সেল আছে, এই সেলগুলো কি হয় না, ওরা জীবনকালে বিভাজন হয় না, পুরো জীবনকাল ধরে ওরা বিভাজন হয় না, মানে প্রত্যেকটা এমন একটা স্টেজে চলে যায় যে এই স্টেজে ও চিরকাল স্থায়ী থাকবে, তবে ওই সেলটা মরে যাবে না, ওর কি হবে বিপাক ক্রিয়াগুলো চলতে থাকবে, মানে ওর যত ধরনের কাজ, ওর প্রোটিন সংশ্লেষ থেকে শুরু করে যা কিছু হয়, ওর মধ্যে খাদ্যের আত্তীকরণ ঘটানো, রেচন পদার্থ ত্যাগ করা, সমস্ত কিছু ঘটবে ওই কোষের, কিন্তু শুধুমাত্র কোষটা ডিভাইড হবে না, একটা বন্ধা সেল আর কি। তো এই সেলটা কি হয় অনেক সময় G0 দশাটা কেমন ভাবে আসে বলে দিই। একটা হচ্ছে জন্মগত আসে, যেমন আমাদের আরবিসি, যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার কোনদিন ডিভিশনে শুনেছি? শুনিনি। তারপর আমাদের নার্ভ সেল বা নিউরন যেটাকে বলা হয়, নার্ভ সেল, তারও কিন্তু ডিভিশন হয় না। উদ্ভিদের ক্ষেত্রে যেমন স্থায়ী কলা, উদ্ভিদের ক্ষেত্রে স্থায়ী কলা কোনগুলো? যদিও একটু যারা আগামীনে পড়েছে তারা জানে, একটা ইংলিশ ভার্সন বই ছিল তোদের ক্লাস 9 এ, হ্যাঁ যদিও বাইরে ছিল না, সেই ইংলিশ ভার্সন বইতে টিস্যু বলে একটা চ্যাপ্টার ছিল, সেখানে ছিল যে পার্মানেন্ট টিস্যু আর যে ডিভিশন টিস্যু থাকে। তো পার্মানেন্টের মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা ছিল না, তারপরে জাইলেম, ফ্লোয়েম এগুলো ছিল। তো এই যে টিস্যুগুলো, এরা হচ্ছে পার্মানেন্ট টিস্যু, এরা যেমন বিভাজন হয় না, তো এই যে জিনিসগুলো রয়েছে বা কোষগুলো, এক হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে পার্মানেন্ট টিস্যু। এই পার্মানেন্ট টিস্যু যারা বুঝতে পারে না ভয়ঙ্কর কারণে, তো যারা মরফোলজি পড়াচ্ছে না এখন, যখন অ্যানাটমি পড়াবে তখন আবার আছে এই বিষয়টা, ওখানে পড়বে পার্মানেন্ট টিস্যু। তো যদি না বুঝতে পারে সমস্যা নেই, আপাতত জেনে রাখ উদ্ভিদের স্থায়ী কলা আর প্রাণীর ক্ষেত্রে যেমন লোহিত রক্তকণিকা, নার্ভ সেল, এরা বিভাজন হয় না, কিন্তু এদের যত ধরনের বিপাকীয় কাজগুলি সেগুলো কিন্তু আজীবন চলতেই থাকে। তো এই সমস্ত সেলগুলো কোন দশায় থাকে? G0 দশা বা সুপ্ত দশায় থাকে। আবার অনেক সময় কি হয় না, এই যে সেলটা ডিভিশন হচ্ছে, এবার বলি যে সবগুলো সেল কিন্তু ডিভিশনের মতো উপযুক্ত হয় না, অনেক সেল থাকে কিন্তু ক্ষতিগ্রস্ত। যেমন মানুষ তো অনেক আছে, সবাই কি সৈনিক না, তো সবাই লড়ার ক্ষমতা থাকে না, তো কারো কিছু কমজোরি থাকে। যেমনই বলি মানুষ সবাই, কিন্তু যারা সুস্থ স্বাভাবিক তারা যদি ডিফেন্সে যাইতে যায় তারা কিন্তু লড়তে পারবে, কিন্তু যারা ধর হ্যান্ডিক্যাপ তাদের যদি পাঠাই হবে না। তো এমন কিছু সেল থাকে যাদের নিজেদের মধ্যে কিছু ক্ষতিগ্রস্ত জিনিস থাকে, যেমন হতে পারে তার ডিএনএটা ক্ষতিগ্রস্ত, হতে পারে তার মধ্যে প্রয়োজনীয় উপাদানগুলো নেই, বলে কি হয় ওই সেলটা কিন্তু ডিভিশন যে একটা চক্র, এই যে কোষ চক্র, এই কোষ চক্রের মধ্যে দিয়ে যেতে পারে না, তখন ওই কোষটাও কিন্তু এই G0 দশায় চলে আসে। বোঝা গেল? তবে আমি বলে দিই, আমি একটা সেল বলছি যে এই সেলটা, ধর একটা সেলের মধ্যে ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে, তখন কি হয় এই যে সেলটা, এখানে একটা সেল নিলাম, এর ডিএনএ ক্ষতিগ্রস্ত, এই সেলটা কিন্তু এই ফেজে আসতে পারবে না, এখানে আসতে পারবে না। তাহলে কি করবে? G0 দশায় চলে যাবে। G0 দশায় গিয়ে দুটো কারণ হতে পারে, কেমন? এক হচ্ছে আজীবন G0 দশায় থেকে যাবে ওইভাবে করে, আরেকটা হচ্ছে এই দশায় এসে সে নিজেকে রিপেয়ারিং করবে,
নিজেকে রিপেয়ারিং করে যদি সিলেক্ট হয় যে হ্যাঁ কে সিলেক্ট করবে, যেমন সাইক্লিন প্রোটিন সিলেক্ট করে যে এই কোষটা আদৌ ডিভিশন করতে পারবে কিনা, যদি সে সিলেক্ট করে তখন আবার সে G1 দশায় চলে আসবে, এসে তখন আবার স্বাভাবিকভাবে ক্রিয়াটা ঘটবে। এবার যেটা এখানে বিষয় বলতে চাইলাম যে একটা কোষ তার কিভাবে আটকাবে, ও G1 এ ছিল এসে আসতে পারবে না, বলছেন কিভাবে। তো এই যে পুরো চক্রটা চলছে এর মিডলে কিছু রয়েছে আর্মি অফিসার বা যাদেরকে বলা হয় বায়োলজির ভাষায় চেক পয়েন্ট। তো এই যে G1 এবং S এখানে থাকে একটা চেক পয়েন্ট যাকে বলা হয় G1S চেক পয়েন্ট। G1S চেক পয়েন্ট। G1S চেক পয়েন্ট। এবার এ চেক করে, এবার বললাম কি একটা প্রোটিনের নাম, যেমন সাইক্লিন। সাইক্লিন, তাহলে সাইক্লিন প্রোটিন হচ্ছে একটা বলতে পারিস নির্দেশক, যে নির্দেশনা দিচ্ছে যে ওই সেলটা আদৌ আসতে পারবে কিনা। তাহলে যদি কোনোভাবে ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে ওই সেল কিন্তু এস দশায় আসতে পারবে না। তাহলে এই হচ্ছে একটা চেক পয়েন্ট। দ্বিতীয়, এই যে দেখতে পাচ্ছি G2 এবং M দশা, এইখানে থাকে আরেকটা চেক পয়েন্ট যেটাকে বলা হয় G2M চেক পয়েন্ট। G2M চেক পয়েন্ট। বোঝা গেল? আর এই যে M দশার মধ্যে যে ক্যারিওকাইনেসিস, এই ক্যারিওকাইনেসিস এর মধ্যে আরেকটা চেক পয়েন্ট থাকে যাকে বলা হয় M চেক পয়েন্ট। তাহলে একটা কোষ চক্রের মধ্যে তিনটা চেক পয়েন্ট অবস্থান করে। এবার চেক পয়েন্টের কাজ কি সেটা পরে আসছি। তবে স্বাভাবিকভাবে বা যেটা প্রাথমিকভাবে তোদের বললাম যে চেক পয়েন্টের কাজ কি, কোথায় সেলটাকে আগের অবস্থায় দেখে নেওয়া। যেমন একটা হয় না বর্ডারে চেক করে, যেমন যে এই মানুষটা ভারত থেকে বাংলাদেশে যেতে চাইছে, তাহলে ওর কাছে পাসপোর্ট আছে কিনা, ওর কাছে ভিসা আছে কিনা, ওর কোনো আগের কোনো কিছু রিপোর্ট আছে কিনা। দেখা গেল যে ওর পাসপোর্ট আছে, ভিসা আছে, ওর সন্ত্রাসী, ওর ব্যাগ চেক হবে, ব্যাগে সবকিছু ঠিকঠাক জিনিস আছে কিনা, ব্যাগে দেখা গেল বন্দুক তো ধরে নিয়ে যেতে পারে। তাহলে এই যে বিষয়গুলো যেগুলো বর্ডারে চেক হয়, ঠিক তেমন এই চেক পয়েন্ট গুলোতে সেলটাকে চেক করা হয় যে পূর্বাবস্থায় ওর যেই যে জিনিসগুলো আনার দরকার ছিল, যাদেরকে কাজে লাগবে পরের দশাটাতে, তো ওই জিনিসগুলো কি এনেছে। যদি আনলো তাহলে ওকে পাস করে দিল পরের স্টেজে, আর যদি না আনে ওখানে ড্রপ করে দেবে ওকে, ওই সেল তার পরবর্তীকালে এগিয়ে যেতে পারবে না। এই হচ্ছে চেক পয়েন্টের কাজ। তো এই বলে দিলাম সেল চক্রটা, তার সাথে বলে দিলাম ওর মধ্যে কি কি চেক পয়েন্ট রয়েছে। এবার দেখি, আমি বললাম একটু আগে যে এই চেক পয়েন্ট গুলো চেক করবে, ধর এই চেক পয়েন্টের কাজ কি, এই দশায় যা যা দরকার ছিল সেগুলো কি পূরণ হয়েছে, সেগুলো পূরণ না হলে এখানে তো আসতে পারবে না, কারণ এখানে ওগুলো লাগবে। এইগুলো কি এনেছে, তাহলে কি করে জানবো এনেছে কিনা, আগে দেখতে হবে এখানে কি কি হয়। তাহলে এই জিনিসগুলো এবার দেখবো যে আমরা যে দশাগুলোর মধ্যে আদরে কি কি হয়, সেই জিনিসগুলো যদি চেক করে নিই তাহলে বুঝতে পারবো চেক পয়েন্টে কি কি চেক হবে। তো প্রথমে আসি আমরা G1 দশা। স্পিড হচ্ছে, যদিও বইতে পাবি, একটা ছোট্ট জিনিস বলে দিই, এই যে 24 ঘন্টা সাইকেলটা, তার মধ্যে G1 এইখানে 10 ঘন্টা, S দশা এখানে যায় 9 ঘন্টা, বইতে পাবি এটা। G2 দশায় এখানে 4 ঘন্টা, আর এই যে পুরো M ফেজ এখানে যায় 1 আওয়ার। এই হচ্ছে 24 ঘন্টার সময় দাও। G1 দশা যদি বলি তাহলে এটা হচ্ছে
পরবর্তী এম ফেজ পূর্ববর্তী এম ফেজ এবং পরবর্তী এস ফেজের মধ্যবর্তী দশা। ছবিটার দিকে তাকা, বুঝতে পারবি। পূর্ববর্তী এম ফেজ মানে আগে একটা এম ফেজ মাইটোটিক ফেজ ঘটে গেছে আর তারপরে সিনথেটিক ফেজটা আসবে। তাহলে আগের মাইটোটিক ফেজ পরের সিনথেটিক ফেজ, এই দুটোর মাঝের যে মানে দশাটা সেটা হচ্ছে G1 দশা। দ্বিতীয় বললাম G1 এমন একটা দশা যেই দশাতে কি হয়, কোষের সর্বাধিক বৃদ্ধি ঘটে। কোষের সর্বাধিক বৃদ্ধি ঘটে থাকে এই দশাতে। কোষের সর্বাধিক বৃদ্ধি ঘটে থাকে কিন্তু এই দশার মধ্যে। আচ্ছা, এই যে দশাটা রয়েছে এই দশায় কি হয়, কোষের অবস্থা অনুযায়ী অবস্থান করে। কথাটা শুনতে যদি কেমন লাগছে বলি, কোষের অবস্থা অনুযায়ী অবস্থান করে। কেমন? যদি কোষটার সবকিছু ঠিক থাকে তাহলে কি হবে, কোষের সবকিছু যদি ঠিক থাকে তাহলে তার কি হবে, পরবর্তী যে দশা সেটা এস ফেজে যাবে। এটা একটা চয়েস বলতে যেটা বলা অবস্থা, তার অবস্থা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কোষের যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এস ফেজে সে চলে যাবে। দ্বিতীয়, যদি সেই কোষটা জন্মগতভাবে বললাম জন্মগতভাবে এমন কোষ হয়ে যায়, ধরো লোহিত রক্তকণিকা, ওটা তো একটা কোষ, নার্ভ সেল ওটাও একটা কোষ, যদি জন্মগত এই ধরনের কোষ হয়ে থাকে তাহলে তো বিভাজন হওয়ার কথা নয়। তাহলে এখানে আরেকটা অবস্থা হতে পারে যে কোষ G0 দশায় চলে যেতে পারে, কোষ চক্র বন্ধ করে দিয়ে। তাহলে কোষ G0 দশাতেও চলে যেতে পারে, কোষ চক্রটা বন্ধ করে দিল। আর একটু আগে তৃতীয় আরেকটা বিষয় বললাম যে যদিও বা তার মধ্যে কোনো ডিফেক্ট থাকে তাহলে সে কি করবে, রিপেয়ারিং করে আবার কি করবে, পুনরায় কোষ চক্রে ফিরে আসবে। তাহলে যদি ডিফেক্টও থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে পূর্বের অবস্থায় রিপেয়ারিং করে বা মেরামতি করে আবার কোষ চক্রে ফিরে আসবে। তাহলে এটা বলতে পারে তৃতীয় একটা অপশন। তাহলে থার্ড একটা অপশন হচ্ছে মেরামতির পর পুনরায় কোষ চক্রে ফিরে আসে, পুনরায় কোষ চক্রে ফিরে আসে। এই হচ্ছে কোষটার তিনটা চয়েস, বলতে পারি অবস্থা অনুযায়ী ব্যবস্থা আর এটাকে বলা হয়, যে তিনটে জিনিস হতে পারে। আচ্ছা, এর পরবর্তী দশাটার নাম কি, সিনথেটিক দশা না? তো সিনথেটিক দশায় যা যা তৈরি হয় তার পূর্বে যে এককগুলো লাগবে সেগুলো তো এখানে তৈরি হবে। তো 4 নম্বর যেটা বিষয় যে
ডিএনএ সংশ্লেষ হয় না। প্রথমে এটাই জেনে নিই যে এই দশায় কিন্তু ডিএনএ সংশ্লেষ হয় না। ডিএনএ সংশ্লেষ মানে কি? এর আগের দিন বলেছিলাম যে রেপ্লিকেশন বা দ্বিতীয়করণ বা ক্লোন তৈরি করা। মানে হচ্ছে এরকম, আমি এক বাটি ডিএনএ নিয়েছি, এস দশা মানে কোষ চক্রের মধ্যে ফেলে দিলাম, এস দশাতে গিয়ে দেখছি দুই বাটি ডিএনএ তৈরি হয়ে গেছে। এই যে একটু সহজ বাংলা ভাষায় আর কি, এটাকে বলা হয় ডিএনএ দ্বিতীয়করণ বা রেপ্লিকেশন। আমি এক বাটি ডিএনএ নিয়ে কোষ চক্রে ঢুকেছিলাম, যখন আমি এস দশায় এসেছি দেখছি আমার কাছে দুই বাটি ডিএনএ আছে। বোঝা গেল কথাটা? এইরকম হচ্ছে বিষয় যে যা ডিএনএ ছিল সেই সংখ্যাটা কি হয়? ডবল হয়ে যায়। তবে একটা জিনিস আর, ডিএনএ ডবল হয়, ক্রোমোসোম যে পরিমাণটা 46 সেটা কিন্তু 46 এ থাকবে। সেটা ভাবিস না ওটা বেড়ে গিয়ে 92 হয়ে যায়। 92 কিন্তু না, ক্রোমোসোম ওটাই থাকে, ডিএনএ এর পরিমাণটা বেড়ে যায়। বোঝা গেল? এই হচ্ছে বিষয়। তো ক্রোমোসোমের কোনো রকম সংশ্লেষ হয় না, ক্রোমোসোম যা আছে তাই, ডিএনএ সংশ্লেষ হয়। তো এই দশায় কিন্তু ডিএনএ সংশ্লেষ হয় না। তবে ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজনীয় যে উপাদান তারা সংশ্লেষ হয়। প্রয়োজনীয় উপাদান সংশ্লেষ হয় কেমন বলি? প্রথমত হচ্ছে উৎসেচক, কারণ ক্যাটালিস্ট যদি না হয় বা এনজাইম যদি না হয় তাহলে কিন্তু ডিএনএ রেপ্লিকেশন হবে না। কেমন এনজাইম স্যার? যেমন আমরা এখানে কিছু এনজাইম পাবো, ডিএনএ পলিমারেজ, এখানে যেমন আমরা পাবো হেলিকেজ, এখানে যেমন আমরা পাবো প্রাইমেস, এখানে যেমন আমরা পাবো লাইগেজ। নামের শেষে যদি দেখিস এ এস ই এইটা থাকে তাহলে ভেবে নিবি এটা একটা এনজাইম। এস কথাটা মানে হচ্ছে এনজাইম। তাহলে এই যে উৎসেচকগুলো বললাম, ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, প্রাইমেস, লাইগেজ, এই উৎসেচকগুলো কিন্তু এই G1 দশাতেই সংশ্লেষ হয়। এবার এই এনজাইমগুলো কিন্তু তোদের বইতে দেওয়া নেই, আমি এক্সট্রা ভাবে বললাম। কেন বললাম তার দরকার আছে। এই যে এনজাইমগুলো এদের প্রত্যেকের কাজ আছে, কেমন বলি? ডিএনএ পলিমারেজ কাজগুলো শুধু শুনে রাখ। ডিএনএ পলিমারেজ এর কাজ হচ্ছে কি, যে ডিএনএটা যে রয়েছে ওই ডিএনএ এর একক তো আছে, ডিএনএ এর এককের নাম কি? এবার হচ্ছে কোশ্চেন। ডিএনএটা কি রে? একটা পলিমার না? পলিমার, কিন্তু ডিএনএ একটা, ডিএনএ এর একটা একক থাকে। যেমন আমাদের শরীরে একক কি? কোষ। তেমন ডিএনএ এর একক থাকে। এককগুলো কি? নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে তৈরি হয় ডিএনএ। এবার এই যে বললাম নিউক্লিওটাইড, এই ডিএনএ পলিমারেজের কাজ হলো ওই নিউক্লিওটাইড গুলোকে তৈরি করা। এক কথা বলতে নিউক্লিওটাইডকে পরপর জুড়া আর কি, যে জুড়ে দেওয়ার কাজটাই করে কে? ডিএনএ পলিমারেজ। হেলিকেজের কাজ হলো ডিএনএ কে কাটা, মানে এক কথা কাঁচির মতো কাজ করে। হেলিকেজের কাজ কি? কাঁচির মতো, মানে ডিএনএ কে কাটতে সাহায্য করে। প্রাইমেজ হচ্ছে আরএনএ তৈরি করে, এইগুলো হচ্ছে কাজ। আর লাইগেজ এরকে বলা হয় আঠা, গ্লু। লাইগেজ হচ্ছে যে ডিএনএটাকে কাটলাম আবার যে জুড়বো তাকে জুড়ার জন্য এই উৎসেচকটার প্রয়োজন হয়। তো এটা হচ্ছে আঠার মতো কাজ করে। তাহলে এটা হচ্ছে নিউক্লিওটাইড গুলোকে জুড়লো, নিউক্লিওটাইড গুলো কাটলো। হেলিকেজ হচ্ছে কাঁচির মতো কাটলো,
প্রাইমেজ হচ্ছে আরএনএ কে তৈরি করলো, কারণ ডিএনএ রেপ্লিকেশন ক্ষেত্রে বা ডিএনএ দ্বিতীয়করণের ক্ষেত্রে এই প্রাইমেজের কাজ আছে, আরএনএ এর কাজ আছে, আর লাইগেজ যেটা বললাম গ্লুর মতো কাজ করে, আঠার মতো, মানে কাটা ডিএনএ গুলোকে আবার জুড়ে দিতে সাহায্য করে। তাহলে এই হচ্ছে এনজাইম গুলো। তো এই এনজাইম গুলো কখন এই দশাতে তো লাগবে, কারণ এখানে ডিএনএ কে ডবল করতে হবে, তার জন্য এনজাইম গুলো ওখানেই তৈরি হয়ে যায়। বোঝা গেল? এই হচ্ছে G1 দশা। এবার আসছে দ্বিতীয় S দশা। তাহলে এতক্ষণ ধরে যা যা পড়ছিলাম সেই জিনিসটাই এখন আমরা জানবো। তাহলে এটা হচ্ছে কোষ চক্রের দ্বিতীয় দশা, যেটা আমরা যদি বলি তাহলে পূর্ববর্তী G1 এবং পরবর্তী G2, পরবর্তী G2 দশার মাঝের অবস্থান, মাঝের দশা আর কি। তাহলে পূর্ববর্তী G1 এবং পরবর্তী G2 এর মাঝের দশা S দশা। এই দশাটাকে সিনথেটিক দশা বলা হয় এই কারণে, কারণ এই দশাতেই ডিএনএ সংশ্লেষ ঘটে থাকে। তাহলে এই দশাতেই ডিএনএ সংশ্লেষ ঘটে থাকে, অর্থাৎ ডিএনএ দ্বিতীয়করণ বা রেপ্লিকেশন ঘটে। কেমন? আমি একটু পরিমাণটা বলে দিই। এখানে দুই ধরনের কন্ডিশন হয়, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কটা ক্রোমোসোম রে? 23টা, মানে n সংখ্যক। আর ডিপ্লয়েড মানে 2n সংখ্যক। এই হ্যাপ্লয়েড যদি কোষ হয় তার ক্ষেত্রে কি থাকবে? এখানে ক্রোমোসোম অর্ধেক, এখানে ক্রোমোসোম ডবল। এবার ক্রোমোসোম গুলো কি দিয়ে গঠিত হয়েছিল? ডিএনএ গুলো দিয়েই তো। ডিএনএ গুলো পেঁচিয়ে এক কথা ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে যেটা তৈরি করে ক্রোমাটিন তন্তুটা। তাহলে ক্রোমাটিন তন্তু পেঁচিয়ে মানে এক কথা ডিএনএ পেঁচিয়ে। তাহলে এখানে হ্যাপ্লয়েড অর্ধেক ক্রোমোসোম, এখানে ডিপ্লয়েড ডবল ক্রোমোসোম। তাহলে এখানে অর্ধেক ক্রোমোসোম মানে কি? ডিএনএ অর্ধেক। তাহলে সংখ্যাটা বলি যে এটাকে বলা হয় 1C, সি মানে একটা একক আর কি। তাহলে এখানে যদি 1C হয় এখানে কত হবে? 2C ডবল। এবার বলছি ডিএনএ সংশ্লেষ ঘটে, তাহলে ডিএনএ মানে সংশ্লেষ ঘটবে মানে ডবল হয়ে যাবে। তাহলে এখানে যদি 1C থাকে তাহলে এটি কত পরিণত হবে? 2C, আর এখানে 2C থেকে 4C। এই হচ্ছে ডিএনএ এর পরিমাণ ইনক্রিজ। একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু রয়েছে কোষের মধ্যে, যেটা হচ্ছে কি কোষ বিভাজনের জন্য খুব দরকার। কেমন কি? কোষ একটা টাইমে আসে, একটা দশা বলে মেটাফেজ, এনাফেজ ওই দশাগুলোতে, যে এই যে কোষটা, এই কোষের মধ্যে ক্রোমোসোম গুলো এই যে জায়গাটা চলে আসে, অ্যালাইন করে, বলে নিরক্ষরেখায় আর কি অ্যালাইন করে। এবার কি হয়? এদিক থেকে সুতো দিয়ে টান পড়ে, আর এদিক থেকেও সুতো দিয়ে টান পড়ে। এক্স আকৃতি দেখিয়েছি না? এইগুলোকে বলা হয় ক্রোমাটিড। তো যখন সুতো দিয়ে টান পড়ে এদিককারটা এদিকে চলে আসে আর ওই দিককারটা ওই দিকে চলে যায়, এক কথায় মিডলে ভাগ হয়ে যায়। এবার কথা হচ্ছে এই যে সুতোটা, এই সুতোটা এই কোণে টানছে কে? তো কোষের এইখানে একটা অঙ্গাণ থাকে, যে হচ্ছে এই দড়িগুলো দিয়ে, আপাতত এগুলোকে দড়ি বলি, এই দড়িগুলো দিয়ে কি হয় না এই ক্রোমোসোম গুলোকে টানতে থাকে। তো এই যে অঙ্গাণুটা, এর নাম হচ্ছে সেন্ট্রোসোম। এর নাম হচ্ছে সেন্ট্রোসোম। বোঝা গেল? তো দুই মেরুকে দুজন, এই নিচে একজন উপরে একজন। পৃথিবী যদি কল্পনা করেন যা দুটো মেরু না, সুমেরু আর কুমেরু, তো ওইরকম দু মেরুতে দুজন থাকে, সেন্ট্রোসোম বলা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন দুটো, এইগুলোকে বলা হয় সেন্ট্রিওল। এরা এই যে দুটো,
এই দুটো বলা হয় সেন্ট্রিওল আর পুরোটাকে বলা হয় সেন্ট্রোজোম। আর এই সেন্ট্রিওল দুটো কিন্তু একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে। তো এই যে অঙ্গাণুটা এটা কিন্তু কোষের মধ্যে একটা, কোষের মধ্যে কটা একটা। এবার কথা হচ্ছে আমার দুই মেরুতে তো দুটো লাগবে, নাহলে উপর থেকে টানবে কেন নিচে থেকে টানবে কে? তাহলে কি এরও তো বিভাজন হওয়ার দরকার, বিভাজন না হলে এর যে আরেকটা ক্লোন তৈরি এটা তো দরকার। তো এই এস দশাতে কি হয়, সেন্ট্রোজোম বিভাজিত হয়, বা এক কথায় বলা যায় সেন্ট্রোজোমেরও দ্বিতত্বীকরণ ঘটে। সেন্ট্রোজোম বিভাজন হয়, এইখানে কিন্তু সেন্ট্রোজোম বিভাজন হবে, দিয়ে দুদিকে দুটো চলে যায়। আচ্ছা, তারপরে একটু আগে বললাম ক্রোমোসোম কে কে গঠন করে, এক হচ্ছে ডিএনএ আর তার সাথে কে প্রোটিন, হিস্টোন প্রোটিন। এবার হচ্ছে কথা, প্রাথমিক অবস্থায় কোষের মধ্যে তো হিস্টোন প্রোটিন আছে, কিন্তু ওই কোষটাতে বিভাজন দুটো হবে, ক্রোমোসোম সংখ্যাটা কি হচ্ছে ভাগ হচ্ছে, প্লাস ডিএনএ কভার হচ্ছে, তার ওই ডিএনএ গুলোকে প্যাকিং করতে তো হিস্টোন প্রোটিন লাগবে। তো ডিএনএ এর পরিমাণটা যখন বাড়িয়ে দিলি, আগে যেটুকু হিস্টোন প্রোটিন আছে ওইটুকু দিয়ে কি হবে? হবে না তো, কারণ ডিএনএ তো ডবল হয়ে গেছে, তাহলে হিস্টোন প্রোটিনটাকে বাড়াতে হবে। তাহলে এই স্টেজে আর কি হয়, এই স্টেজে হিস্টোন প্রোটিনও সংশ্লেষ হয়, হিস্টোন প্রোটিন সংশ্লেষ। তার কারণ কি? কারণ হচ্ছে ডিএনএ এর সাথে মিলে এটা তো ক্রোমাটিন তন্তু গঠন হতে হবে, তো ক্রোমাটিন তন্তু গঠন হতে গেলে হিস্টোন প্রোটিনকে লাগবে, তাহলে এই পর্যায়ে হিস্টোন প্রোটিনও সংশ্লেষ হয়। এই হচ্ছে এস দশা। আচ্ছা, এর সাথে সাথে চেক পয়েন্টটাকে পড়ে নেব, কেমন বলে দেয়। মিডলে একটা চেক পয়েন্ট ছিল না স্যার, জি1 তো জানলাম, এস টাও জানলাম, এবার হচ্ছে এই চেক পয়েন্টটা কাকে ধরবে? তো ধরবে হচ্ছে এটাই, ডিএনএ সংশ্লেষ ঘটবে তো এখানে, এই চেক পয়েন্টের কাজ হচ্ছে জি1 এস চেক পয়েন্টের কাজ যে ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে নাকি। যদি কোনোভাবে ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে তাহলে কিন্তু ওই যে সেলটা ও এস দশায় আসতে পারবে না। তাহলে জি1এস চেক পয়েন্টের কাজ হচ্ছে ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে কিনা সেটা চেক করা। তাহলে এর কাজ হলো ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে কিনা তা নির্ধারণ করা, ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে কিনা তা নির্ধারণ করা। যদি ডিএনএ ক্ষতিগ্রস্ত থাকে তাহলে সেই কোষটাকে কিন্তু এস দশায় আসতে দিবে না। তাহলে সুন্দর করে নোটের মতো করে লিখে রাখবি, যে এখানে নোটের মতো করে লিখে রাখবি জিনিসটাকে, যে জি1এস চেক পয়েন্টের কাজ হলো এখানে যে ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে কিনা তা চেক করা। যদি ক্ষতিগ্রস্ত থাকে তাহলে সেই সেলটা কিন্তু এস দশায় ঢুকতে পারবে না। এখানে ছোট করে আরেকটা জিনিসও লিখে নিতে পারিস। আরেকটা জিনিস হয় দ্বিতীয়, ওটাও চেক করে আর কি, যে কোষের বৃদ্ধি ঘটেছে কিনা, কোষের বৃদ্ধি ঘটেছে কিনা, কোষের বৃদ্ধি পরিপূর্ণতা, কোষের বৃদ্ধি পরিপূর্ণতা নির্ধারণ করা। দ্বিতীয় দিকে লিখে রাখবি, নির্ধারণ করা। কোষ
কোষের বৃদ্ধি পরিপূর্ণতা নির্ধারণ করে। যদি কোষের বৃদ্ধি ঠিকঠাক থেকে থাকে আর ডিএনএ ক্ষতিগ্রস্ত আছে কিনা, যদি ক্ষতিগ্রস্ত না থাকে, ডিএনএ গুলো যদি ভালো থাকে, তাহলে ওই চেক পয়েন্ট পাস করে দেবে ওকে যে তুমি এর দশায় ঢুকতে পারো। এরপর আসছে আমরা G2 দশা। G2 দশা, G2 দশা প্রথমেই আরএনএ সংশ্লেষ হয়। আরএনএ সংশ্লেষ হয়। আরএনএ কেমন আরএনএ? যেমন আমরা তিন ধরনের আরএনএ পড়েছিলাম, জানি কি আদৌ? এমআরএনএ, আরআরএনএ, আরএনএ। আরএনএ সংশ্লেষ হয়, এই তিন ধরনের আরএনএ সংশ্লেষ হয়। এই তিনটে আরএনএ এর কাজ ক্লাস 12 এ যখন জেনেটিক্স বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে যেমন রেপ্লিকেশন প্রসেসটা ভালো করে পড়বি, যে ডিএনএ রেপ্লিকেশন কেমন হয় ওটা, তারপরে ডিএনএ থেকে আরএনএ তৈরি কেমন হয়, তারপর আরএনএ থেকে প্রোটিন তৈরি কেমন হয়। এই তিনটা প্রসেস, ট্রান্সক্রিপশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি ওকে বলা হয় রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি বলতে হয় ওটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন তৈরি ওটাকে বলা হয় ট্রান্সলেশন। বোঝা গেল? আর এই তিনটা মানে এক কথায় যদি বলি তাহলে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, তাহলে এখানে হয়ে গেল রেপ্লিকেশন, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এটাকে বলা হয় ট্রান্সলেশন প্রসেস। বোঝা গেল? এই প্রসেস। আর এই তিনটাকে একই সাথে, এটা ক্লিয়ার লাগে, এই তিনটাকে একই সাথে মানে পুরোটাকে একসাথে বলা হয় সেন্ট্রাল ডগমা। যাও বলো ক্লিয়ার হবে বিষয় বলে দিলাম যে এই বিষয়টা পরবর্তীকালে জানবি। আচ্ছা, আরএনএ সংশ্লেষ হয় কেন বললাম, বিষয়টা ওটা তুলে ধরলাম কারণ এই যে তিন প্রকার আরএনএ, এই তিন প্রকার আরএনএ কে কিন্তু এই জায়গাটা খুব কাজে লাগে। কোষ বিভাজন যখন হয় তখন তো প্রোটিনও সংশ্লেষ করতে হয়, তো প্রোটিন সংশ্লেষ করতে গেলে যেটা রাইবোসোমকে লাগে আর আরএনএ কে লাগে, এই তিনটে আরএনএ কে লাগে, যেটা হচ্ছে এই প্রসেসটাতে লাগে। এই তিনটা আরএনএ কে এদের প্রত্যেকের কাজ আছে। যেমন এমআরএনএ এর কথার মানে হলো মেসেঞ্জার আরএনএ। এ হচ্ছে নিউক্লিয়াস থেকে মেসেজটা নিয়ে আসবে সাইটোপ্লাজমে রাইবোসোমের কাছে। ধর এটা রাইবোসোম, এ হচ্ছে এমআরএনএ। এ নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াস থেকে থাকে কেমন, এ তৈরি হয়েছে কোথা থেকে? ডিএনএ থেকে। তাহলে ডিএনএ থেকে উৎপত্তি লাভ করবে, এর নাম হবে এমআরএনএ। এ এবার আসবে রাইবোসোমের কাছে, এসে একে মেসেজ দিবে যে কোষের জন্য প্রোটিন তৈরি করতে হবে। ঠিক আছে, মেসেজ দিল। রাইবোসোমাল আরএনএ, এটা হবে রাইবোসোমাল আরএনএ। ধর এ এবার কি করবে, এর কাছে তো প্রোটিন তৈরি হবে, কিন্তু এর বিষয়টা আছে একে এবার প্রস্তুতি দিতে হবে কেমন, যে প্রোটিনটা তৈরি করতে গেলে একে কি রকম হতে হবে। দেখানোর জন্য আমি বলি, ধর বাথরুমে গেছিস, হ্যাঁ প্যান্ডাল করতে গেছিস, যে ওখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ডাল করে সবে মনটা বসতে হবে। এই যে প্রসেসটা বুঝাতে চাইছি, বলতে গেলাম যে এটা হয়তো বলা হলো যে যদি তুমি প্রোটিন তৈরি করতে চাও তোমাকে শুয়ে থাকতে হবে, হ্যাঁ, বা তোমার একটু গঠনটা চেঞ্জ করতে হবে, সেটা একে ঠিকঠাক করবে, যে সমস্ত কিছু যাবে ঠিকঠাক ভাবে বসিয়ে রাখবে, যে তুই এইভাবেই থাকবি, এর উপরে প্রোটিন তৈরি হবে। আর যেটা টিআরএনএ, এটা তো ট্রান্সফার আরএনএ। তো এ কি করবে এবার, ওই যে প্রোটিন, প্রোটিন কি পলিমার না, হ্যাঁ, ওর এককটার নাম কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। এর কাজ হচ্ছে এই যে তোরা সব অ্যামাইনো অ্যাসিড গুলো আছিস, এই অ্যামাইনো অ্যাসিড গুলো ধরে ধরে এর কাছে নিয়ে আসবে। বোঝা গেল? এই একটা প্রোটিন তৈরি হবে, এই হচ্ছে প্রসেস। তো কোষ চক্রের জন্য তো প্রোটিন তৈরি করতেই হবে, তো ওই জন্য এই আরএনএ গুলো সংশ্লেষ কিন্তু খুব জরুরি। দ্বিতীয় হচ্ছে বেমতন্তু। বেমতন্তু জিনিসটা কি?
একটু আগে একটা জিনিস বললাম, ওই দড়ি বললাম না, ক্রোমোসোম গুলোকে যে টানছিলাম, ওই যে দড়ি, আপাতত দড়ি জেনে রাখি। তো দড়িটা বললাম যে আপাতত দড়ি জেনে রাখি, ওই দড়িটার নাম হচ্ছে বেনতন্তু। বোঝা গেল? তাহলে বেনতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ হয়। স্যার কোন প্রোটিন স্যার? এই প্রোটিনটার নাম হচ্ছে টিউবিউলিন। TUBULIN। যদি বাংলায় লিখি তাহলে হচ্ছে বাংলাতে আবার এরকম টিউবুলিন। তাহলে বেনতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ হয় কিন্তু জীবজন্তু দশায়। আরএনএ সংশ্লিষ্ট হয়, এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। তৃতীয় হচ্ছে যেমন কোষের সার্বিক বৃদ্ধি বলতে বলা যায়, কোষের সার্বিক বৃদ্ধি ঘটে, কারণ এটাও তো এক প্রকার বৃদ্ধি দশা। কোষের সার্বিক বৃদ্ধি ঘটে মানে যা যা শেষ পর্যন্ত প্রয়োজন আর কি, কারণ বাদবাকি যা যা উৎসেচক রয়েছে এই দশাতে এসব কিছু হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। তাহলে এই সমস্ত ছোটখাটো জিনিস, তবে এই দশাটা খুব ছোট দশা আর কি। বুঝতে পারছিস যে ওরা 10 ঘন্টা 9 ঘন্টা, এর মাত্র 4 ঘন্টা, তো খুব ছোট দশা। তার সাথে তো মাইক্রোবিয়াল আরো ছোট। তো এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো ঘটে থাকে আর কি। আরএনএ, বেনতন্তু সংশ্লেষের জন্য প্রোটিন, আরো হয়তো বইতে বিভিন্ন লেখকের বইতে বা বিভিন্ন প্রকাশনী বইতে আরো পাবি, তো পড়বি। যদি সমস্যা হয় পরের দিন পড়বি, করে দেবো। ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে ইন্টারফেস। বুঝতে পারলে যে ইন্টারফেসে কত কিছু তারা হয়ে থাকে। এইগুলো যদি পরিপূর্ণ হয় তারপরেই ওই কোষটা মাইটোটিকে ঢুকবে বা মাইটোটিকের প্রথম দশা হচ্ছে প্রোফেজে ঢুকবে। আচ্ছা স্যার, যেহেতু আজকে আমরা ইন্টারফেসটা শেষ করে দিচ্ছি, লাস্ট এইখানে স্যার একটা চেক পয়েন্ট আছে না স্যার? এইগুলো যেহেতু জেনে গেছি, তাহলে এর কাজটা কি? এর কাজ হচ্ছে দেখা ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা। ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা। এই দশা চেক করে যে ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা। দেখা গেল ডিএনএ সংখ্যায় ডবল হয়নি, আর সে মাইটোটিক ফেজে ঢুকছে, হবে না তো? অবশ্যই ডবল সংখ্যার ডিএনএ লাগবেই। তো ডিএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা সেটা চেক করবে G2M চেক পয়েন্ট। এবার যেহেতু বাদবাকিটা পরের দশা আসছে আমাদের, সেটা হচ্ছে বললাম যে মাইটোটিক ফেজ। এবার বিষয়টা একটু বলে দিই, এই যে দেখতে পাচ্ছিস ইন্টারফেস, এই ফেজটা কিন্তু সবার ক্ষেত্রে হয় কম বেশি ইন্টারফেসটা সবার ক্ষেত্রেই হয়। যেটা হচ্ছে মাইটোটিক ফেজ, সেটা দুটো ভাগে বললাম না, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। এবার যেটা বললাম যে ওই নিম্ন প্রজাতি যারা, ওদের তো দুটো আলাদা ভাবে হয় না, ওদের একই সাথে ঘটে যায়। আবার যেটা বিষয় আসছে যে জনন কোষের ক্ষেত্রে ওর একটু বিভাজনটা অন্যরকম হয়, কারণ ওখানে তো 4টা সেল দেয়। তো যত সমস্ত বিভাগ বা বলতে পারি ভেদভাব, সেটা হচ্ছে মাইটোটিক ফেজে। বোঝা গেল? বাদবাকি ইন্টারফেস কিন্তু সবার ক্ষেত্রে
একই রকম, ওই জন্য ইন্টারফেসটা কমন সবার ক্ষেত্রেই বলে দিলাম। এবার যেটা হচ্ছে মাইটোটিক ফেজ, এই মাইটোটিক ফেজের উপর নির্ধারণ করেই কোষ বিভাজন, কারণ এখানেই তো বিভাজনটা শুরু হবে। এটা কি আদৌ বিভাজন হয়েছে? আমি তো প্রথমেই লিখলাম ইন্টারফেস মানে হচ্ছে বৃদ্ধি দশা আর মাইটোটিক ফেজ মানে হচ্ছে বিভাজন দশা। তাহলে ইন্টারফেস সবার ক্ষেত্রে একই রকম, ওই জন্য ওটা পড়িয়ে দিলাম। এবার হচ্ছে যেটা মাইটোটিক ফেজ বা এম ফেজ, এটা হচ্ছে সবার ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের হয়। যেমন নিম্ন প্রজাতির ক্ষেত্রে ভিন্ন, আমরা উন্নত আমাদের ক্ষেত্রে ভিন্ন। আবার আমাদের ক্ষেত্রে দু ধরনের কোষ, আমাদের এই কোষগুলোকে বলা হয় কি দেহকোষ, এই কোষগুলোকে বলা হয় কি জনন কোষ। তাহলে জনন কোষের ক্ষেত্রে আবার বিভাজন অন্যরকম, দেহকোষের ক্ষেত্রে দুটো পাই, জনন কোষের ক্ষেত্রে চারটা পাই। ওই জন্য এম ফেজ বা মাইটোটিক ফেজকেই বলা হয় বিভাজন দশা। তাহলে এটা হচ্ছে বিভাজন দশা কোষ চক্রের। এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনকে ভাগ করা হয় তিনটে ভাগে। বোঝা গেল? এই কোষ বিভাজনকে কি করা ভাগ করা হয় তিনটা ভাগে। এই যে বিভাজন দশা, এই তিনটা ভাগের নাম হচ্ছে যেমন মাইটোসিস, মাইটোসিস আর মিয়োসিস। এবার আমরা পরবর্তী ক্লাসে কোষ বিভাজনের ভাগগুলো এক এক করে পড়ব। প্রথমে মাইটোসিস কে নিয়ে একটু আলোচনা করে দেব, তারপর মাইটোসিস, তারপর মিয়োসিস, এই চ্যাপ্টার আমরা শেষ করব। বোঝা গেল? এটা তো চলে গেল। এবার এই তিনটা কোষ বিভাজনের ছড়ে তো শেষ হবে কিনা শুনবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বোঝা গেছে যা যা বললাম? যারা লিখিসনি বা যারা চুপচাপ বুঝলি, কারো খাতা নিয়ে দেখবি, কারণ ডাইরেক্ট বই পড়তে আমি বুঝতে পারবি না। আমি যেহেতু লাইন করে নিয়ে এসেছি, যেমন এই পুরোটা শেষ করার পর তারপর চেক পয়েন্ট নিয়ে আলোচনা আছে, তো চেক পয়েন্ট তারপরে পড়তে গেলে বুঝতে পারবি না। যখন দশা শেষ করবে ওর মিডলে চেক পয়েন্টটা পড়ে নিবি। যেহেতু এখনো এই দশাটা আমরা ভালোভাবে পড়িনি, ওই জন্য এম চেক পয়েন্টটা বললাম না। এখন এম চেক পয়েন্টের কাজ অন্য আছে, ওটা যখন এই দশাগুলো পড়বো তখন বলে দেবো। বোঝা গেল? আপাতত এই অবধি খাতাটা পড়বি, খাতাটা আগে দেখবি, যে পুরো ক্লাসটা মাইন্ডে চলে আসবে, 1 ঘন্টার ক্লাস, তারপরে বইটা পড়বি। এবার এই যে দশাগুলো বললাম, এর মধ্যে হতে পারে আমি হয়তো 3টা বলেছি, বইতে হয়তো 5টা আছে। তো যেগুলো মনে হবে স্যার বলেনি, 2টো 3টা পয়েন্ট যদি প্রাথমিকভাবে পড়ে বুঝতে পারিস, আলহামদুলিল্লাহ, একদম খুব ভালো। আর যদি না বুঝতে পারিস তাহলে সুবহানাল্লাহ, আরো ভালো। তখন আমি আছি, আমাদের যাচ্ছি। বোঝা গেল? ঠিক আছে।